আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আমার সর্বপর্যায়ের সম্মানিত সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি প্রথমেই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আপনারা লক্ষ্য করেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সরকার গঠিত হয়েছে এবং সরকার গঠনের পরে সরকার 4 মাসের মতো সময় পার করেছে। এই সময়ের ভিতরে প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে, দ্বিতীয় অধিবেশন চলছে। দ্বিতীয় অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বাজেট অধিবেশনে বাজেট পাশ করা বা অর্থ বিল পাশ করা। এই বাজেটে সরকারের প্রস্তাবনা আপনাদের সামনে এসেছে। বাজেট পেশ করার আগেই আমরা একটা ছায়া বাজেট পেশ করেছিলাম। বিভিন্ন পত্রপত্রিকা, গণমাধ্যম, আপনাদের সহযোগিতায় আমরা কিছু কিছু বিষয় উপলব্ধি করতে পারছিলাম যে এই বাজেটটা কেমন হবে, কোন কোন জায়গায় বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা রাখার সুযোগ থাকবে। এগুলা চিন্তা করেই আমরা একটা ছায়া বাজেট দিয়েছিলাম এবং সেখানে কতিপয় বিষয় আমরা জাতির সামনে তুলে ধরেছিলাম। আমরা যেমনটা ধারণা করেছিলাম এই বাজেট ঠিক এর কাছাকাছি হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে অতীতের সকল বাজেটের চাইতে এর আকার বড়, আয়ের লক্ষ্যমাত্রাও বড়, ব্যয়ের লক্ষ্যমাত্রাও বড়। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও ঘাটতি আছে এবং ঋণ নিতে হবে। উৎস 3টা: আভ্যন্তরীণ খাত, বৈদেশিক ঋণ এবং বৈদেশিক অনুদান। এর বাইরে থেকে আর নেওয়ার কোনো সুযোগ নেই। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে আমরা এখনো আমাদের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি। এর কারণ এটি নয় যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। একটা জাতি 54 বছরে 55 বছরে কোথায় গিয়ে পৌঁছবে এটা জাতি ঠিক করে না। জাতিদারকে যাদেরকে ম্যান্ডেট দিয়ে নেতৃত্বের দায়িত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, এটা ঠিক করারও দায়িত্ব তাদের। তো অতীতে 2 ধরনের সরকার আমরা দেখেছি। জনগণের দ্বারা নির্বাচিত যে ফরম্যাটেই হোক নির্বাচিত সরকার, বা যেটাকে আমরা বলি গণতান্ত্রিক সরকার, আর 2টা অধ্যায়ে সামরিক সরকার ছিল। বেশিরভাগ সময় দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে, কিন্তু গণতন্ত্র আজ পর্যন্ত সুদৃঢ় কোনো ভিত্তি পায়নি। প্রথম দিকে মানুষের ভোটের অধিকার হারিয়ে যাওয়ার ফলে জাতি নিজেদের ভোটের অধিকারের প্রতি নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছিল, যে ভোট দিলেই কি না দিলেই কি, রেজাল্ট তো যা হবার তাই হবে। এই ধরনের হতাশার একটা পিরামিডের উপর দাঁড়িয়ে জাতির একজন দরদি, বিচক্ষণ, দায়িত্বশীল তিনি জাতিকে একটা আউটলাইন দিয়েছিলেন, আলো দেখিয়েছিলেন, যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এমনই হবে। নির্বাচনের নামে সেখানে মহড়া হবে, কিন্তু নির্বাচনের রিফ্লেকশন হবে না। অধ্যাপক গোলাম আজম, তখন তিনি জামাতে ইসলামীর আমির ছিলেন, তার পক্ষ থেকে সর্বপ্রথম বায়তুল মুকাররম উত্তর গেইটে তখনকার ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান, দক্ষিণ গেইটে জনাব আব্বাস আলী খান তিনি কেয়ারটেকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এরশাদ সাহেবের ক্ষমতা শেষ হওয়ার সময় একটা সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এটা ছিল নন পার্টিসান গভর্নমেন্ট বা অরাজনৈতিক সরকার, নির্দলীয় সরকার। এর প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদ। প্রফেসর গোলাম আজম কেয়ারটেকার সরকারের যে ফর্মুলাটা দিয়েছিলেন, কার্যত ওই নির্বাচনটা ওই ফর্মুলাই হয়েছে, কিন্তু নামটা কেয়ারটেকার সরকার ছিল না, যেহেতু তখনও এটা সংবিধানে সংযুক্ত হয়নি। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল, যদিও ক্ষমতায় যাওয়ার মতো পর্যাপ্ত আসন তারা ওই সময় অর্জন করতে পারেননি। বাংলাদেশ জামাতে ইসলামী, তখন অবশ্য নাম ছিল জামাতে ইসলামী বাংলাদেশ, 18টা আসন লাভ করেছিল। জাতীয় স্বার্থে সব দিক বিবেচনায় আমাদের কাছে 2 দলেরই অনুরোধ ছিল, বিএনপিরও ছিল, আওয়ামী লীগেরও ছিল। আমরা সব কিছু বিবেচনায় সেই সময় জাতীয়তাবাদী দলকে কোনো ধরনের স্বার্থ সুবিধা না দিয়ে, কোনো শর্ত না দিয়ে জাতীয় স্বার্থে আমরা সমর্থন দিলে তারা সরকার গঠন করেন। সরকার গঠনের পরে আবার অধ্যাপক গোলাম আজম সাহেবের পক্ষ থেকে 4 সদস্যের একটা প্রতিনিধি দল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়, এই অনুরোধ জানিয়ে যে এই নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীনে হতো তাহলে নির্বাচনের এই চিত্র হতো না, আর জনগণ যে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে এটাও দেখা যায়। এবার জনগণ ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোট অনুযায়ী রায় হয়েছে, ভোটের রেজাল্ট হয়েছে। সুতরাং এইটাকে স্থায়ীভাবে বিল আকারে এনে আইন পাশ করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হোক, যে প্রতি 5 বছর সরকার যখন পূর্ণ করবে তারপরে 90 দিনের জন্য একটা
নির্দলীয় সরকার গঠন হবে, সেই সরকারই জাতীয় সংসদ নির্বাচনটা করে দেবে। যে কোনো কারণে হোক, আমাদের এই পরামর্শ তখন সরকারের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি দল তখন বলেছিলেন যে আমরা কিন্তু এটা নিয়ে বিল সাবমিট করব। সাবমিট হলো, বেসরকারি বিল হিসাবে কাজে লাগলো না, যা হওয়ার তাই হয়। এরপরে আমরা আন্দোলনে যেতে বাধ্য হলাম এবং একসময় আন্দোলনের এই রেজাল্টও আসলো। 91 গঠিত সংসদ এবং সরকার তার মেয়াদ শেষ করে আরেকটা নির্বাচন করলো, যেই নির্বাচনে জামাত সহ অনেক দলই অংশগ্রহণ করেনি। তখন একটা নির্বাচন করে খুব অল্প দিনের জন্য একমাত্র বিল সংসদে পাশ করে সেই সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হলো, সংসদ বিলুপ্ত ঘোষণা করা। এবং এবার যেহেতু কেয়ারটেকার সরকার হয়ে গেল বিল পাশের মধ্য দিয়ে, এই প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে 96 সালের নির্বাচনটা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 5 বছর তারা ক্ষমতায় ছিলেন, ভালো মন্দ যা করেছেন জনগণ তার সাক্ষী। এরপরে 2001 সালে নির্বাচন হয়, ওইটাও কেয়ারটেকার সরকারের অধীনে হয় এবং সেই নির্বাচনে এবার 4 দলীয় ঐক্যজোট তারা বিজয় লাভ করেন, সরকার গঠন করেন। 5 বছর পরে ক্ষমতা হস্তান্তরটা 96 সালের মতো শান্তিপূর্ণ হলো না, দেশ অস্থির হয়ে উঠল এবং 5 বছর পুরা হওয়ার আগেই 2004 সালে তৎকালীন 4 দলীয় সরকারের বিরুদ্ধে ট্রাম্প কার্ড খেলা শুরু হয়ে গেল। যদিও এটা সফল হয়নি, ব্যর্থ হয়েছে, কিন্তু সমাপনী লগ্নে শেষ 2টা দিন ছিল জাতির জন্য বড় বেদনাদায়ক, শ্বাসরুদ্ধকর। 28 অক্টোবর 2006 পল্টন মোড়ে নির্মমভাবে দিনের বেলা লগিবইটার তাণ্ডব চালিয়ে 6 জন মানুষকে খুন করা হয়। লাশ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হয়, যদিও তারা ব্যর্থ হন। এবং সারা দেশে 28 এবং 29 অক্টোবর এই 2 দিনে 34 জন মানুষ নিহত হন। বিএনপির 20 জন, জামাতের 14 জন। একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে একটা কেয়ারটেকার সরকার গঠন হয়। এই সরকার ফাংশন করতে পারে নাই। আওয়ামী লীগ এবং তার এলিদের অসহযোগিতা, অসহিষ্ণু আচরণ, বিশৃঙ্খলা তৈরি, বঙ্গভবন ঘেরাও, প্রধান নির্বাচন কমিশনারের বাসা ঘেরাও, এই ধরনের অনেক কিছুর সাক্ষী দেশের মানুষ এবং বিশেষ করে মিডিয়া জগৎ। ফলে প্রথম গঠিত কেয়ারটেকারটি ব্যর্থ হয়। তখন যিনি সেনাপ্রধান ছিলেন, কার্যত তারই বেকিংয়ে সেই সরকারটা গঠন হয় এবং এই সরকারকে মানুষ ফখর মঈনের না বলে মঈন ফখরের সরকার বলত, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। দুর্ভাগ্যজনকভাবে তারা 2 জনই এখন দেশে নেই, দেশের বাইরে আছেন তারা, কিন্তু দেশের জায়গায় রয়ে গেছে। কার্যত 2008 সালে কেয়ারটেকার সরকারের কার্যত মৃত্যু ঘটে। এরপরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে যে সরকার গঠন করলো, সেই সরকারের পৃষ্ঠপোষকতায় আইনের কান্দে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার হজম করে ফেলা হলো, শেষ, সংবিধান থেকে আউট। আপনাদের মনে থাকার কথা, তখন জনদাবির কারণে এমিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল। 6 জনের মধ্যে 1 জন ছাড়া বাকিরা সবাই মতামত দিয়েছিলেন। কেন দিয়েছিলেন তার ভালো জানেন, যে কোনো নির্বাচিত সরকার দেশে থাকা উচিত নয়, তবে আরো 2 বারের জন্য কেয়ারটেকারের বিধান রাখা যেতে পারে। এই রায়টি ছিল কার্যত স্ববিরোধী রায়। যদি এটা নাই হবে তাইলে 2 বার হবে কেন, এর রিকমেন্ডেশন আসবে কেন? আর যদি 2 বারের রিকমেন্ডেশন আসে তাইলে থাকতে অসুবিধাটা কোথায়? এটা রাজনৈতিক প্রভাবের কারণে বিচার বিভাগ প্রভাবিত হয়ে, এটা ছিল মিসক্যারেজ অফ জাস্টিস, পথভ্রষ্ট রায়। এই রায়ের মধ্য দিয়ে কেয়ারটেকার সরকার উধাও হয়ে যায়। আলহামদুলিল্লাহ আবার এটা ফিরে এসেছে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে। তবে এটার পূর্ণাঙ্গ রূপটা কি হবে এটা এখনো সেটেল হয়নি। 24 সালে, মানে দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চলার পরে 24 সালে যে বৈপ্লবিক পরিবর্তন হয়, এই পরিবর্তনের পরে সরকার একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করেছিল এবং সেখানে মাসের পর মাস 31টি দৃশ্যমান কার্যকর রাজনৈতিক সংগঠন সেখানে ডায়ালগে অংশগ্রহণ করার পরে একটা চার্টার তৈরি হয়। সেই চার্টারে একটা দল ছাড়া সবাই সিগনেচার করে।
আমার জানা মতো শুধু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিগনেচার করে নাই, আর সবাই আগে পরে মিলে সিগনেচার সবাই করেছে। না করেছে, শেষ মুহূর্তে গিয়ে করেছে, আর কেউ বাকি নাই, শুধু কমিউনিস্ট পার্টি। এবং আপনারা জানেন যে একই দিনে দুটো নির্বাচন হলো। আমাদের সবার অঙ্গীকার ছিল এই নির্বাচনকে অর্থবহ করা, গণভোটে হা বলা। এখন যারা সরকারি দলে আছেন তারাও বলেছেন, আমরাও বলেছি। আমরা একটু চওড়া গলায় বেশি করে বলেছি, তারা হালকা গলায় অল্প হলেও বলেছে। এখানে কোনো বিরোধ নাই, সবাই চেয়েছি আমরা গণভোট, এবং আমরা জাতির সামনে অঙ্গীকার করেছি যে গণভোটের রায় যেদিকে যাবে এটা আমরা সবাই মানব। এই গণভোটের রায় অনুযায়ী একটা রিফরমেশন কাউন্সিল গঠন করার কথা, সংস্কার পরিষদ, এবং শপথটা একই দিনে একই সাথে হওয়ার কথা। প্রথমে হবে সংসদ সদস্য হিসাবে শপথ, তারপরে হবে সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ। আমরা সেই শপথটা নিয়েছি, আমরা দুইটা শপথই নিয়েছি। 17 তারিখ যে শপথ অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা 2 শপথই নিয়েছি যারা বিরোধী দলে আমরা আছি। আমাদের বিরোধী দলের একজন সদস্য বাদ যাননি, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন রাতারাতি করে সরকারি দল তারা একটা শপথ নিলেন, আরেকটা নিলেন না। সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন, কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিলেন না। তারা তাদের অবস্থান পরিষ্কার করে বললেন, যেহেতু এটা সংবিধানে নেই সেই কারণে আমরা এটা মানতে পারছি না। আসলে লক্ষ্য করার বিষয় যে সংবিধানে কিন্তু 26-এর কোনো নির্বাচনও নেই। সংবিধানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হলো ওইটাও নাই। এবং এর আগে উল্লেখ করার কথা, এটা ছিল 4র্থ গণভোট। প্রথম গণভোটও সংবিধানে ছিল না, দ্বিতীয় গণভোটও সংবিধানে ছিল না, তৃতীয় গণভোটও সংবিধানে ছিল। কিন্তু জাতির প্রয়োজনে 3টা গণভোটই কিন্তু বাস্তবায়ন হয়েছে। 2টা গণভোট ছিল সামরিক ব্যক্তিত্বের অধীনে, তৃতীয় গণভোটটা ছিল একটা নির্বাচিত সরকারের অধীনে, এবং 4র্থ গণভোটটা ছিল একটা নির্দলীয় সরকারের অধীনে। এই গণভোটের রায় না মানার মধ্য দিয়ে জাতীয় জীবনে রাজনীতিতে সংকট তৈরি হলো। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতার পক্ষ থেকে লিখিত অনুরোধ যাবে রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বান করার জন্য। একই অর্ডিন্যান্সে নির্দেশনায় ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হবে, একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত সংসদ সদস্যরা দায়িত্ব পালন করবে। 180 দিনের মধ্যে সংস্কার কর্ম সম্পন্ন করে এই পরিষদ বিলুপ্ত ঘোষণা করবেন, এবং তখন থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে তারা দায়িত্ব পালন করবেন। হলো না। 70% মানুষ, প্রায় 68.6% মানুষ সংস্কারের পক্ষে হা ভোট দিল। এই যে প্রায় 70% মানুষের ভোটকে অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই কথাটা উঠালাম। কিন্তু এমনভাবে ডিজাইন করা হলো সংসদ অধিবেশন বসাটা, আমাদের হাতে সময় ছিল মাত্র 2 দিন। দাবিটা যে আমরা ভালো করে তুলবো সেই সুযোগটাও আমাদেরকে ভালো করে দেওয়া হয়নি। তারপরে কোনো না কোনোভাবে ফাইলে ঢুকলাম আমরা আমাদের নোটিশের মাধ্যমে। এরপরে আপনারা দেখেছেন এর উপর আলোচনা হয়েছে নোটিশ নিয়ে, এবং মাননীয় স্পিকার এটাকে আলোচনার পর টকড আউট করে দিয়েছে। অর্থাৎ আলোচনা হলো, আউট করে দেওয়া হলো, এর কোনো রুলিং আসলো না, নির্দেশ আসলো না, সিদ্ধান্ত আসলো না। আমরা যখন দেখলাম যে আমরা তো জনগণকে ওয়াদা দিয়েছি, বর্তমান সরকারি দলও ওয়াদা দিয়েছে, তারা ওয়াদা থেকে সরে গেছে, আমরাও কি ওয়াদা থেকে সরে যাব? আমরা সিদ্ধান্ত নিলাম না, প্রশ্নই ওঠে না। আমরা জনগণকে দেওয়া ওয়াদার সাথেই থাকব। তাহলে পার্লামেন্ট যেহেতু আমাদেরকে এই সুযোগ দিল না, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। এখানে নোটিশ দিলে, কথা বলতে হলে তো অবশ্যই রেওয়াজ অনুযায়ী মাননীয় স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু জনগণের পার্লামেন্টে গেলে আর কোনো স্পিকারের পারমিশন লাগবে না। আমরা সেখানেই গেলাম,
এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে জনদাবি নিয়ে আমরা কাজ করতে থাকব, যেমন আমরা 91 সালের পরে কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি। আমরা আশা করি সরকারি দলে যারা আছেন, আমরা বিশ্বাস করি তারাও দেশকে ভালোবাসেন। আমরা বিশ্বাস করতে চাই তারা গণতন্ত্রের প্রতি সম্মান রাখেন। আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায়কে সম্মান করবেন। এই জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে একটা প্রস্তাব এসেছে যে সমস্ত জিনিস অধ্যাদেশ আকারে এসেছিল, আবার ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে, এই জন্যে সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে হবে, বড় পরিবর্তন আনতে হবে। এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। এরপরে তারা একটা প্রস্তাব দিলেন যে ওই বিষয়গুলো আরো সুন্দরভাবে আমরা আনবো, আমরা একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী কমিশন গঠন করি, সংবিধান সংশোধন কমিশন। আমরা বললাম যে না, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। আর সংস্কার এবং সংশোধনের মৌলিক একটা তফাৎ আছে, আইনগত তফাৎ আছে। সংস্কারের উপরে কোর্ট হাত দিতে পারে না, কিন্তু সংশোধনের উপর কোর্ট হাত দিতে পারে। যেই কেয়ারটেকার সিস্টেম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল, সেই কেয়ারটেকার সিস্টেমকে কোর্ট হজম করে ফেলেছিল। এর চেয়ে বড় উদাহরণ আমাদের আর দরকার পড়ে না। আর একটা উদাহরণ আছে, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে স্মৃতি থেকে বাদ পড়ে যেতে পারে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে হাইকোর্টের বেঞ্চ ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, বিভাগীয় শহরগুলাকে স্থাপন করা হয়েছিল এবং বড় 2-1টা শহরেও স্থাপন করা হয়েছিল। পরে কিন্তু হাইকোর্ট এটাকে ভ্যালিডিটি না দেওয়ার কারণে এটা গুটায়ে ফেলতে হয়েছে। বিশাল এস্টাবলিশমেন্ট, কাজে লাগলো না। এই সংস্কার পরিষদে মানে সংস্কারের যে আলোচনা হয়েছে, এখানে এটা একটা বিষয় ছিল যে কোর্ট ভার নিতে পারছে না এককভাবে ঢাকা, এটাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। তখন যদি এটা না গুটানো হতো তাইলে এখন কিন্তু থাকে এটা। তো কোর্টের কিছু এখতিয়ার আছে, সংস্কারের উপরে এটার এখতিয়ার নাই। আমরা তাদেরকে জবাব দিলাম যে আমরা, জনগণ যেহেতু সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। এই প্রস্তাব তারা বারবার দিয়ে চলেছেন। আলাপ আলোচনা বন্ধ হয়নি, বন্ধ হবে না। দরকার আছে সংসদীয় রাজনীতিতে আলাপ আলোচনার, একটা জায়গায় তো সমাধানে আসতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে কোনো দলের মুখের দিকে তাকাই আইন রচনা হোক, এটা আমরা চাই না। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। এই জন্য আমরা একদম গভীরভাবে বিশ্বাস করি যে এই রিফরমেশনগুলাই সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আদারওয়াইজ বারবার দেশ পথ হারাবে। তো দেখে শুনে খারাপ পথে আমরা চলবো কেন? আমরা চলবো না। আমাদের আন্দোলন ইনশাল্লাহ অব্যাহত থাকবে। এর সাথে অন্যান্য দাবি দাওয়া যেগুলো আছে সেগুলোও আসবে। এরা বাজে গতকাল পাঠিয়েছে, বিরোধী দল কনসার্ন হয়েছে, এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, মানে প্রস্তাবনা এসেছিল। আমরা তার বিরোধিতা করেছি, এটা আউট হয়ে গেছে। অবশ্য মাননীয় অর্থমন্ত্রী প্রাইভেটলি বলেছেন যে এটা ভুল ক্রমে এসে গেছিল, আমরা এটা আনতে চাইনি। তো যেভাবেই হোক এসে গেছে, তো হাউজে তো এসে গেছে, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। কিন্তু কিছু জায়গায় আমরা ওনাদের মানে হয়তো বুঝাতে সক্ষম হয়নি। ফিসকাল ইয়ার, হ্যাঁ না আসতেছি, ফিসকাল ইয়ার আমাদের দেশে জুলাই টু জুন, 1 জুলাই থেকে
30শে জুন পর্যন্ত হলো ফিসকাল ইয়ার। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। এসে এমন গতিতে কাজ শুরু করে, ঝড়ের গতি। 9 মাসে 42%, 3 মাসে 50%। এবং তখন কি হয়? বৃষ্টি জোরে জনগণের টাকা পানির সাথে মিশে যায়। লুটপাট, অপচয়, হজম। কেন এটা করতে হবে তার কোনো যুক্তিকতা নাই। আমরা বলেছিলাম আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে না। এই সময় খাল খনন, নদী সংস্কার, বাঁধ দেন, সব কিছু এই সময়। পরে গিয়ে যখন খুঁজ পাওয়া যায় না, বলে যে এটা জোয়ারে ভেসে গেছে। তো এটা কোনো সমাধান আমরা পাইনি। আমরা বলেছিলাম সূচনা কর আগে ছিল 5%, এটা এখন প্রস্তাবনা করা হয়েছে 10%। এটা প্রান্তিক মানুষের জন্য বড় কষ্টের। এই জায়গাটা আমরা বলেছিলাম না, 10% থাক, 5% না করেন। এটা তারা অ্যাকসেপ্ট করেন নাই। আপনারা দেখেছেন বিদেশ থেকে সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের উপরে একটা ভালো ট্যাক্স আরোপের প্রস্তাব এসেছে। আমরা এটা তুলে দিতে বলেছিলাম। অর্থমন্ত্রী সাহেব তার সমাপনী বক্তব্যে বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভালো হতো। আমরা প্রস্তাব দিয়েছি, ওনারা আশ্বাস দিলেন যে এখন তো আর এটা বিলে আনা যাচ্ছে না, আমরা এসআরওর মাধ্যমে এটা বাস্তবায়ন করব। এরপরে আলহামদুলিল্লাহ হাউসে এটা বলা হয়েছে যে এসআরওর মাধ্যমে এটা অ্যাকসেপ্টেড। এই জায়গায় আমরা ধন্যবাদ জানাই। কেন আমরা সাইকেলের খুচরা যন্ত্রাংশের উপরে এটা ওয়েবার চাইলাম? আমরা এই কারণে চেয়েছি, এইটা ব্যবহার করেন অতি স্বল্প আয়ের মানুষেরা, আর ব্যবহার করেন যে সমস্ত মানুষের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য দরকার একটা বয়সের প্রান্ত সীমায়। এটা কোনো বড় লোকেরা ব্যবহার করে না। এটা নাম্বার 1। নাম্বার 2, এগুলা শুধু দেশে ব্যবহার হয় না, বিদেশেও রপ্তানি হয়। এটা একটা ক্ষুদ্র শিল্প। এটাকে প্রমোট করলে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারবো। কিন্তু অতিরিক্ত কর যদি আরোপ হয় তাইলে বিদেশের চাহিদা আমরা মেটাইতে পারবো না, তখন কম্পিটিশনে আমরা টিকবো না। ধন্যবাদ, এটা তারা গ্রহণ করেছে। সূচনায় আমরা নির্বাচনের সময় আপনাদের সামনে, দেশবাসীর সামনে ওয়াদা করেছিলাম যে আমাদের কেউ নির্বাচিত হলে, এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনবো না এবং সরকারি কোনো প্লটের সুবিধা নেব না। কিছু বন্ধুরা ওই গুড়ের সাথে কিছু লবণ না ছিটাইলে আরাম পায় না। আমরা যা বলেছি স্পষ্ট বলেছি, অস্পষ্ট কোনো কথা বলিনি। এখানে লাগাই দিছে ফ্ল্যাট নিব না। এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড, এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটাকে সরকার আমাকে দিয়ে দিচ্ছে নাকি? ওইটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি এটা ব্যবহার করবে। সরকারি দল, বিরোধী দল সবাই করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ 1 সেকেন্ড এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার নেই, ছেড়ে দিতে হবে। এটাকে গুলায়, এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের জল গুলা করা হয়, পানি গুলা করা হয়। আমরা ওইটা বলি নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা আরো বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয় আমরা চেষ্টা করি, কিন্তু কেউ যদি এটা নিতে চায় এখানে কোনো অপরাধ নাই, তা আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি। এই যে বাজেটটা এসেছে, বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই 2 জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। এই বাজেট থেকেই তো 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরের বিদেশে চলে গেছে। যদি এই 2 জিনিসের সংস্কার না হয় আবার যাবে। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না, এনবিআর তো হইলো আমাদের কালেক্টরস, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের উপর। এর সাথে একদম প্রান্ত লেভেলে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার
এবং কোনো প্রজেক্ট হয়ে থাকলে সেই প্রজেক্ট কমিয়ে জড়িত। আমি এবারকার অভিজ্ঞতা বলি, একেবারে শেষের দিকে এসে আমরা শুনলাম যে সরকারি দলের সংসদ সদস্যদেরকে কিছু অ্যালোকেশন দেওয়া হচ্ছে, আমরা কিছু জানি না। এরপরে যখন আমাদের পক্ষ থেকে উদ্যোগ হয়ে আমরা জানতে গেলাম, তখন সত্যতা খুঁজে পেলাম। তো আমরা এটাও বললাম যে ট্রেজারি কি শুধু সরকারি দলের লোকেরাই ট্যাক্স দেয় নাকি সারা দেশবাসী দেয়? যদি সারা দেশবাসী দিয়ে থাকে তাহলে বিরোধী দলের নির্বাচিত এমপিদের, এরা কি এই দেশের নাগরিক না? তাদের নাগরিক অধিকার তো কেউ হরণ করতে পারে না। আমরা পেলাম জাস্ট সাকরাতুল মৌতের হালতে, ঈদের 4-5 দিন আগে তাড়াহুড়া করে এইটা দেন, ওইটা দেন, ওইটা দেন, এবং পরিমাণের দিক থেকে সরকারি দলের সমান না। আমরা সংসদে জানতে চাইলাম যে সরকারি দলকে কি দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি? তার এটা জানাইলেন না, নিজের একে অন্যের দিকে তাকাইয়ে একটু মিষ্টি হাসি দিলেন। এই মিষ্টি হাসিতে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় এলাকার জনগণের এই হাসির সাথে অধিকার কিন্তু মিলাই গেল। অথচ বৈষম্যের বিরুদ্ধে ছিল 24-এর গণ অভ্যুত্থান। সে বৈষম্য কেন হবে? আমরা আশা করতে চাই ভবিষ্যতে আর কোনো বৈষম্য হবে না, এবং আমরা চেষ্টা করব আমাদের চোখ কান খোলা রাখার। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট দেব, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। আমাদের অবস্থান এই ক্ষেত্রে একদম স্পষ্ট। বাজেট গতকাল পাশ হয়েছে, আজকে থেকে বাস্তবায়ন শুরু হবে। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখব, আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। কিন্তু যদি এর প্রতিফলন বাজারে দেখা না যায়, উল্টোটা হয়, তাইলে বুঝতে হবে যে এটা জনগণের জন্য নয়, এটা সিন্ডিকেটের জন্য। এই বাজেট বক্তৃতায় আমরা অনেকগুলো বিষয় তুলে এনেছি। যে জুলাইয়ের কারণে আজকের এই সংসদ এবং সরকার, বিরোধী দল সবকিছু, সেই জুলাই সংক্রান্ত 2টি প্রতিষ্ঠান আছে, একটি জুলাই জাদুঘর আর একটা জুলাই ফাউন্ডেশন। এই 2টার ব্যাপারে কিচ্ছু নাই। কি হলো? জুলাইকে হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? আমরা এই দাবি ইনশাল্লাহ জোরালোভাবে উত্থাপন করব সংসদে। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন। আজকে খবর পেলাম যে একদল আমার বিরুদ্ধে খেপে গেছে। আমি কেন বললাম মালয়েশিয়া 85,000 টাকায় লোক পাঠাতে হবে, দালাল যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি কি দালালের কোনো তালিকা দিয়েছি আপনাদের জানা মতো? আমি কি কোনো সংস্থার কথা বলেছি আপনাদের জানা মতো? বলি নাই। তাইলে কিছু লোকের গায়ে এত কষ্ট লাগে কেন? তার মানে একজন বলল যে আপাতত তারা থামিয়েছে। আমি বললাম যে ওয়েলকাম করব, তারা বলুক, তারপরে আমার কাছে কিছু খতিয়ান নম্বর, দাগ নম্বর আছে, ওইগুলা সহ বলে দেব। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোনো সিন্ডিকেটের কোনো হুমকির তোয়াক্কা করব না ইনশাল্লাহ। এটা শুধু মালয়েশিয়া না, সারা বিশ্বে আমাদের এই গরিব লোকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়। এরপরে তারা প্রতারিত হয়, সেখানে আবার গিয়ে দেখা যায় যে তার ওই ভ্যালিডিটিটাও নাই, জেলে থাকে। তা আমরা কি এগুলা নীরবে গিলবো আর হজম করব, দেখতে থাকবো? না, এগুলার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা কি করতে পারবো? আমরা সংসদের ভিতরে চিৎকার দিব, আওয়াজ তুলব, বাহিরেও আপনাদের সাথে নিয়ে আওয়াজ তুলব। আমরা আশা করি যে এতে যদি কেউ ভুলের মধ্যে থাকেন তাদের সংশোধনের সুযোগ হবে। একটা জিনিস খুবই পরিষ্কার করতে চাই, আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না, একটা দায়িত্বশীল সংসদ হিসাবে দেখতে চাই। প্রতি মুহূর্তে জনগণের ট্যাক্সের 2,74,000 টাকা ব্যয় হয় সংসদ চলার সময়। কারো যদি ওই রকম কিছু করার খেয়াল থাকে, একটা ওপেন এয়ার স্টেজ সরকার করে দেব, ওখানে গিয়ে করো। সংসদের ভিতরে না, নিজের টাকায় করো। সংসদের ভিতরে দায়িত্বশীল আচরণ করতে হবে, জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে হবে, জাতিকে স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন বাস্তবায়নের রূপরেখা দিতে হবে, জাতীয় দাবি আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে পারফর্ম করতে হবে। যখন আমাদের সংসদ সেই রকম হবে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছুড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে, তখন এই সংসদ হবে
জনগণের সংসদ, সত্যিকার অর্থে আমরা ওটাই চাচ্ছি। অনেকে আমাদেরকে বলেন যে ভাই আপনারা গরম করেন না কেন? আমি বললেন যে এখন আমরা 54 বছরের তাপটা একটু কমাতে যাচ্ছি। ওই তাপে তো বাংলাদেশ পুরো ছাই হয়ে গেছে, জনগণের ভাগ্য উদাও হয়ে গেছে, জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করার সময়। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। যারা এই কথাগুলো বলেন, কেউ হয়তো দরদের জায়গা থেকে বলেন, আর কেউ বোধহয় আমাদের স্কিন একটু টেস্ট করে দেখতে চান। কিছু কিছু টিকা ইনজেকশন আছে, দেওয়ার আগে স্কিন টেস্ট করতে হয়। ওনারা সম্ভবত আমাদেরকে ইনজেকশন পুশ করতে চান। কেউ যদি সৎ পরামর্শ দেন, শতবার কবুল করব এবং কৃতজ্ঞ থাকব। কিন্তু কেউ যদি উস্কানি দেন, আমরা কারো উস্কানিতে নাই। এই দেশ আমাদের সবার। একটা স্টেবল সোসাইটি ফর্ম না হওয়া পর্যন্ত বিশ্ব দরবারে আমরা কোমর সোজা করে, মাথা সোজা করে দাঁড়াতে পারবো না। এই স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না। যদি তারা এটা ধারণা করেন, ভুল করবেন। এখানে অবশ্যই বিরোধী দলকে আস্থায় নিয়ে একসাথে কাজ করতে হবে। আমরা সেটাই চাচ্ছি। অতএব আমাদের ভূমিকা নাইদার গরম নর নরম, আমাদের ভূমিকা হবে লজিক্যাল, যেটা হওয়া উচিত সেটা। ইনশাল্লাহ আপনারা আমাদের এই কথাগুলা ইনশাল্লাহ ছড়াই দেবেন। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে থেকে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করি জুলাইতে আমাদের শহীদদের ত্যাগ, আহত পঙ্গুদের কান্না এবং জনগণের চাহিদা উঠে আসবে ইনশাআল্লাহ। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুশাসনযুক্ত, মানবিক একটা বাংলাদেশ, একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার জন্যই আমাদের এই প্রয়াসগুলো। আপনারা অতীতেও আমাদেরকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে আপনাদের সহযোগিতা কামনা করি। তবে ভাই, এটা তো বাজেটের ব্যাপার না। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়। আমরা সমাজের একটা স্তম্ভ, আপনারা আর একটা স্তম্ভ। 4টা পিলারের উপর সমাজ: লেজিসলেটিভ সংসদ, বিচার বিভাগ, নির্বাহী এবং গণমাধ্যম। 4টা খুঁটির যে কোনো একটা খুঁটি যদি এই বিল্ডিং এর না থাকে, বিল্ডিং ধসে পড়বে। সব কয়টা সরকার আসলেই বলে গণমাধ্যম স্বাধীন, অতীতের মতো না। আমার ধারণা তখন গণমাধ্যমের সাথে আপনারা যারা সম্পৃক্ত সবাই মুখে রুমাল দিয়ে আসেন, কি কয়, কতটা স্বাধীন আমরা তো তার সাক্ষী। এই ভূতের ছায়া এখনো গেছে, এটা আমি বিশ্বাস করি না। এটা এখনো আছে। আমাদের ব্যাপারে আপনারা সাক্ষী। মাঝে মাঝে খুব ধরেন আপনারা, ধরতে গিয়ে হাতটা একেবারে যে স্মুথ থাকে তা না, একেবারে সাই দিয়ে ধরেন আমাদের। মোস্ট কনগ্রেচুলেশনস ধরার জন্য। তবে আমরা অনুরোধ করব, যতটা আমরা নিতে পারি অতটা ধরিয়ে, নইলে তো জান বের হয়ে যাবে। মাঝে মাঝে এমন কিছু বিষয়ে ধরেন যেটার সাথে ভাই আমাদের যায় না। এই জায়গায় একটু ইনসাফ করবেন আমাদের উপরে, কারণ সবাই মিলেই তো রে ভাই বাংলাদেশ। আপনারা সবাইকে ধরেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, আমরাও কালো হলে ছাড় দিয়েন না। কিছু জায়গায় আপনারা যখন ধরেন, আমরা সতর্ক হই, সংশোধন হই, আমরা পদক্ষেপ নেই, আমরা গ্রেটফুল। কিছু জায়গায় কষ্ট পাই যে এটা তো আমি না, কেন আমাকে ধরা হলো, এটা তো আমার সাথে যায় না, এটা তো সঠিক নয়। তো ওই রকম কিছু যদি হয়, সমাজ ক্ষতিগ্রস্ত হবে, শুধু জামাত ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সবাই মিলেই দেশ, আমরা আগায় যাব। আরো অনেক কথা, শ্রমিকদের কথা, শিক্ষকদের কথা, আমাদের